করছি ডাক্তার শিলাদিত্য মুখার্জি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা আসলে কি না, এটা একটা শ্বাসতন্ত্রের রোগ, সাধারণভাবে আমরা তাই বলি, যেখানে আমরা বায়ুপথ অর্থাৎ এয়ারওয়েজ যেটা আমরা বলি পরিভাষায়, সেটা শুরু হয়ে যায় এবং ভেতরটা ফুলে ওঠে, যে ক্ষেত্রে সঠিকভাবে হাওয়া আমাদের ফুসফুসে পৌঁছতেও পারে না এবং বেরুতেও পারে না। এই রকম একটা অবস্থার তৈরি হয় এবং যে কারণে মানুষে কষ্ট পায়। একটা কথা মনে রাখা দরকার, এই ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু সাধারণত একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে আবার কমে যায় এবং তার যে স্বাভাবিক পরিস্থিতি, আপাত স্বাভাবিক পরিস্থিতি, তাতে তারা ফেরত চলে যায়। এই ব্রঙ্কিয়াল অ্যাজমার অনেকগুলো কারণ থাকে। যেমন দেখুন, বয়স যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু অল্প বয়সে সাধারণত এই রোগ শুরু হয়। 40 বছরের পরে এই রোগের প্রথম অভিব্যক্তি খুব কমই দেখতে পাওয়া যায় এবং এর যে কিছু কিছু কারণ থাকে, যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টরস আমরা পরিভাষায় বলি, সেগুলো কি? ধরুন, লিঙ্গ হিসেবে স্ত্রী এবং পুরুষ উভয়ে সমানভাবে আক্রান্ত হতে পারে। ঋতুতে যদি আমরা বলি, সেটা কিন্তু আমরা দেখব যে শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে বা অন্যান্য ঋতু পরিবর্তনেও কিন্তু এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এবং কারুর কারুর ক্ষেত্রে তো আমরা দেখতে পাই একাধিক সময়, অর্থাৎ শীতকাল, গ্রীষ্মকাল বা বর্ষাকাল ইত্যাদি বিভিন্ন সময়ে কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রাদুর্ভাব ঘটে, যাকে পরিভাষায় বলি অ্যাকিউট অ্যাটাক। এর কারণ আর কি কি হতে পারে? যেমন দেখুন, টিকাকরণ অর্থাৎ ভ্যাকসিনেশন, তারপরেও অনেক সময় আমরা দেখেছি এই রোগের সৃষ্টি হতে পারে। এছাড়া কি, যদি আমরা চর্মরোগে কখনো বাহ্যিক প্রয়োগ করে তাকে দমন করি, তাহলেও কিন্তু এই রোগ হতে পারে। সাধারণভাবে আমরা বলি এগুলো হচ্ছে এক্সাইটিং ফ্যাক্টর বা উত্তেজক কারণ। এছাড়া আমরা যদি খুব সূক্ষ্মভাবে তাকিয়ে দেখি, এর বিভিন্ন কারণ আছে। কী রকম? যেমন একটা অ্যান্টিবডি রিয়াকশন হয়। অর্থাৎ অ্যান্টিজেন বলতে কি, কিছু কিছু পদার্থ আছে, যে পদার্থগুলো শরীরে কোনোভাবে যদি প্রবেশ করে, তাহলে কিন্তু তার ব্রঙ্কিয়াল অ্যাজমার সৃষ্টি করতে পারে। কীরকম? ধরা যাক যে কারুর কয়লা থেকে আছে, কয়লার ধোঁয়া থেকে আছে, গাছের রেণু থেকে আসে, আবার কারুর কারুর ক্ষেত্রে কিছু রাসায়নিক, যেমন আর্সেনিক, যেমন আলকাত্রা ইত্যাদি বিভিন্ন রকমের যে কেমিক্যালগুলো পাওয়া যায়, রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায়, তার প্রভাবেও হতে পারে। মনে রাখবেন একটা কথা, যে ব্রঙ্কিয়াল অ্যাজমা যখন আমরা দেখতে যাব বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আমরা যখন নির্ণয় করতে যাব, তার কিন্তু একটা মূল কারণ থাকে। যেখানে আমরা অ্যালার্জির কারণ পাই, সেখানে আপনারা সবাই জানেন আইজিইর প্রতিক্রিয়ার ওপর যে টি এবং বি লিম্ফোসাইট থাকে, সেই রিয়াকশান অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনা ঘটে থাকে, তার জন্যেও কিন্তু আমরা এই রকমের ব্রঙ্কিয়াল অ্যাজমা পেতে পারি। এছাড়া আরও কিছু জিনিস থাকে, যেমন আমাদের কোনো কোনো খাবারের প্রতিও অ্যালার্জি থাকতে পারে। উদাহরণ হিসেবে ডিম, কাঁকড়া, দুধ ইত্যাদি। এছাড়া কি হতে পারে? পরিবেশগত কারণ, যেমন বায়ু দূষণ ব্রঙ্কিয়াল অ্যাজমা কারণ একটা হতেই পারে। এছাড়া পেশাগত কারণ, যেমন খনি শ্রমিক যারা, পাউরুটি কারখানার শ্রমিক যারা, বা ছুতোর অর্থাৎ কাঠের কাজ যারা করে, অ্যাসবেস্টাস কারখানার শ্রমিক,
বা জুট মিলের শ্রমিক ইত্যাদি, এদেরও কিন্তু পেশাগতভাবে যে সমস্ত পদার্থ সামনাসামনি হতে হয় সেগুলো অনেক সময় হাওয়ায় উড়ে এসে তার নিঃশ্বাসের মাধ্যমে তাদের এই ফুসফুসের মধ্যে বা যে শ্বাসনালিকা আছে তার মধ্যে পৌঁছয় এবং সেখানে তারা কিন্তু অ্যালার্জিক রিয়াকশান করে বা একটা পরিভাষায় যাকে অবস্ট্রাকশান বা রাস্তায় বাধা সৃষ্টি করে, হাওয়া ঢোকার রাস্তায় বাধা সৃষ্টি করে এবং সেক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট তার হতে পারে। এছাড়া আছে কি শ্বাসযন্ত্রের সংক্রমণ। এটার একটা বড় কারণ হচ্ছে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা খুব মূল কারণ কিন্তু এই সংক্রমণও হতে পারে। এছাড়া কি কি হতে পারে? বংশগত কারণ। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার একটা বংশগত কারণ পাই। অনেক ক্ষেত্রে হয়তো আপাত দৃষ্টিতে পারি না, তাদের কিন্তু দেখবেন একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইসব রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার কিন্তু পরিবারে কোনো অ্যালার্জিক রিয়াকশানের ইতিহাস কোনো না কোনো রকমভাবে আছে। এছাড়া আরও কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন আবেগজনিত কারণ কিংবা শারীরিক অতিরিক্ত পরিশ্রম করলেও কিন্তু শ্বাসকষ্ট বৃদ্ধি হয়। এছাড়া মাথায় রাখা দরকার যে সেই মানুষটি কোথায় বাস করে, অর্থাৎ যদি সে একটা স্যাঁতসেঁতে জায়গায় থাকে, সে স্যাঁতসেঁতে জায়গায় ঘরে বাস করলেও কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে। এবং এইটা মনে রাখবেন যে আমরা যে কোনো রকম ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে এই কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করব, কারণ আমরা একটা জানি যে মেনটেনিং কজ, যাকে আমরা পরিভাষায় বলি, যে একই রকম কারণ যদি অব্যাহত অবস্থায় থাকে সেক্ষেত্রে সে কারণটি যদি না সরানো হয় অন্তত সাময়িকভাবে হলেও, সেক্ষেত্রে কিন্তু তার ব্রঙ্কিয়াল অ্যাজমার উপকার দেয়া স্থায়ীভাবে খুব শক্ত। এছাড়া কি থাকে, ধরুন পেশাগতভাবে কারুর খুব দুশ্চিন্তার মধ্যে তাকে জীবন কাটাতে হয় দিনের পর দিন, সেক্ষেত্রেও কিন্তু তার এই ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা হতে পারে। এছাড়া ধরুন সে যেখানে বাস করে, যে অ্যালার্জেনগুলো তার কারণে শ্বাসকষ্ট সৃষ্টি করে, সেই অ্যালার্জেনগুলো সামনাসামনি তাকে করতে হয়। ধরা যাক তার হয়তো কৃষ্ণচূড়ার গাছের পোলেন বা রেণুতে তার হয়তো শ্বাসকষ্ট আছে, সেটা অ্যালার্জি আছে তাতে, কিন্তু তার বাড়ির সামনে দুখানা সুন্দর বড় বড় গাছ আছে, এই কৃষ্ণচূড়া গাছে ফলও হচ্ছে, ফুলও হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই রোগীকে সারানোর জায়গায় আমাদের এটা বাধা সৃষ্টি করে। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে, কোনো কোনো রোগের কুফল হিসেবেও কিন্তু শ্বাসকষ্ট বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা কিন্তু দেখতে পাই। কীরকম? কারুর ক্ষেত্রে দেখবেন এই কুকুরের কামড়ের পর হয়, কারুর ক্ষেত্রে দেখবেন হুপিং কাফ তারপরে হয়। এছাড়া প্রথমেই তো বলেছি ভ্যাকসিনের কথা, অর্থাৎ টিকাকরণের পরে হয়। এছাড়া আরও কিছু কিছু কারণ থাকতে পারে, যেমন তার তার সিগারেট খাওয়া বা ধূমপানের কোনো নেশার বা অভ্যস্ত, সেই ধূমপানের জন্য তার কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমার বেশি হতে পারে বা তার কষ্ট হতে পারে এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার পরিস্থিতি তৈরি হতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে এর ঘটনাটা কি হয়, প্যাথোলজিক্যাল ঘটনাটা কি হয়। একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার রুগী আপনার কাছে এসছে, সেক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন দেখবেন মিউকোজাল ইডিমা বলি পরিভাষায়, অর্থাৎ মিউকাস যে গ্ল্যান্ড আছে সেইগুলোর স্ফীতি হয় এবং সেখানে অনেক বেশি মিউকাস ক্ষরিত হয়। এছাড়া যে স্মুথ মাসলস আছে যেগুলো ব্রঙ্কিয়াল টিউবে থাকে, তার যে হাইপারট্রফি হয় তার জন্যে কারণ হয়, অর্থাৎ এটা হাইপারট্রফি হলো মানে কি, আপনার যে যন্ত্রের যে নল যেগুলো আছে, যে এয়ার প্যাসেজ যেগুলো আছে সেগুলো সরু হয়ে গেল। ন্যাচারালি আপনাকে মনে রাখতে হবে যে সেই রাস্তা দিয়ে যে হাওয়া ঢোকা, শ্বাস ঢোকা বা বেরোনোর কষ্ট হওয়ারই কথা, কারণ জায়গাটা তার সরু হয়ে গেছে। এছাড়া কি, এছাড়া আরও আমরা দেখতে পাই কি যে ইওসিনোফিলের ইনফিল্ট্রেশন হয়,
এবং ইওসিনোফিল যদি যায় সেক্ষেত্রেও কিন্তু সেই অ্যালার্জিক রিয়াকশানের একটাই কারণ, সেখান থেকেও কিন্তু ওই শ্বাসকষ্টের কারণ ঘটে থাকতে পারে। এইগুলো হলো মূল কারণ। এর ফলাফল হিসেবে আমরা কি দেখতে পাই, যে শ্বাস গ্রহণের মাত্রা বৃদ্ধি পায়, ফুসফুস ও বক্ষের উভয়ের স্ফীতি বা হাইপার ইনফ্লেশন হয়, বুকের পেশির পূর্বাবস্থায় ফিরে আসার সমস্যা তৈরি করে। এগুলো হচ্ছে সব কমপ্লিকেশান বা এর পরিপ্রেক্ষিতে যে খারাপ ঘটনাগুলো ঘটে তার উদাহরণ। এছাড়া আরও কিছু কিছু জিনিস থাকে, যেমন ফুসফুস ধমনির উচ্চ রক্তচাপ, যাকে পরিভাষায় আপনার পালমোনারি হাইপারটেনশন বলেন। এছাড়া রাইট ভেন্ট্রিক্যাল হাইপারট্রফি বা হৃদযন্ত্রের দক্ষিণ নিলয়ে বৃদ্ধি হতে পারে, এবং এই কারণে ধীরে ধীরে অ্যালভিওলাই ফুলে ওঠে এবং এমফাইসিমা তৈরি হয়। অর্থাৎ এই অ্যালভিওলাইগুলোর যে বাইরের যে যে পর্দা যেগুলো থাকে সেগুলো কিন্তু আর পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না, অ্যালভিওলাই কিন্তু তার আগের জায়গায় ফিরে আসতে পারে না, যে কারণে তার হাওয়া ধরার ক্ষমতা অনেক কমে যায়, এবং সেখানে কিন্তু আর রক্তের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আমরা এক্সচেঞ্জ দেখতে পাই সেটা কিন্তু কমে যায় ধীরে ধীরে। এর পরবর্তীকালে যে কন্ডিশন বা যে পরিস্থিতিটা তৈরি হয়ে ওঠে তাকেই আমরা কিন্তু এমফাইসিমা বলি। এই এমফাইসিমা সাধারণত পুরনো জায়গায় ফেরত নিয়ে আসা যায় না। এখানে একটা কথা মনে রাখা দরকার, অনেক ক্ষেত্রে আপনার কাছে রুগী যখন আসবেন তখন দেখবেন যে সেখানে পরপর যে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নেওয়ার যে দুটোর মাঝখানে যে একটা আমরা পরিভাষায় গ্যাপ বলি, বা একটা সময়ের নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ছাড়বার মাঝখানে যে সময়টুকুনি থাকে সেইটুকুনিও অনেক সময় পাওয়া যায় না। অর্থাৎ পরপর সে নিঃশ্বাস নিয়েই যায়, এই নেওয়ার চেষ্টা করে, তার কারণ তার অক্সিজেনের অভাব ঘটে এবং শ্বাসকষ্ট হয়, সেই জন্য এই ঘটনাটা ঘটায়। এবং এই পরিস্থিতিটা কিন্তু আপৎকালীন পরিস্থিতি, মনে রাখবেন এটাকে বলা হয় স্টেটাস অ্যাজমাটিকাস। এবং এই মত অবস্থায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে এই ধরনের রোগীকে হাসপাতালে চিকিৎসা করাই বুদ্ধিমানের কাজ। কারণ তাকে বাইরে থেকে অক্সিজেন দেয়া কিংবা তার শরীরের জলীয় স্তর সঠিকভাবে মেনটেন করা, এগুলো দরকার হয়। আপনি বাড়িতে বা আপনার ক্লিনিকে শুধু ওষুধ দিয়ে এই রুগীকে খাড়া করতে সবসময় পারবেন না, তাতে রুগীর ক্ষতি হয়ে যেতে পারে। এইটা মাথায় রাখবেন। এ তো গেল ব্রঙ্কাল অ্যাজমার মূল কারণ, তার প্যাথোলজিক্যাল কারণ ইত্যাদি ইত্যাদি। এবার আসি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে। দেখুন, আমরা দেখেছি হ্যানিম্যান আমাদের বলেছেন যে কোনো চিকিৎসার জন্য আমাদের দুটো জিনিসের দরকার হয় মূলত, একটা কজেশন আর একটা ইন্ডিকেশন। পরিভাষায় যাকে বলা হয় কারণ আর সংকেত। মনে রাখা দরকার সমস্ত লক্ষণ কিন্তু সংকেত নয়, অর্থাৎ এভরি সিমটম ইজ নট আ ইন্ডিকেশন। এইটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং কারণ হিসেবে উনি দুটো কারণের কথা বলেছেন, একটা উত্তেজক কারণ যাকে আপনারা এক্সাইটিং কজ বলে জানেন, আর একটা কি বলেছেন যে ফান্ডামেন্টাল কজ, যেটাকে মায়াজমেটিক কজ কেউ বলে থাকা হয়, এবং এর মূল কারণ। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এইবার আমরা কি কি রুব্রিক নিতে পারি। দেখবেন আপনার কাছে রুগী যখন আসবেন তখন ওরা বলবেন কেউ শ্বাসকষ্ট সময় নিতে কষ্ট হচ্ছে, কেউ বলবেন ছাড়তে কষ্ট হচ্ছে। এই যে নিতে কষ্ট হওয়া বা ছাড়তে কষ্ট হওয়া, এইটার কথাটা মনে রাখবেন যে আপনি যখন একটা ক্রনিক কন্ডিশান, অর্থাৎ একটা পুরানো রোগ বা চিররোগের মতো তাকে চিকিৎসা করবেন, তার অ্যাকিউট কন্ডিশানটা নেই, তার অ্যাকিউট অ্যাটাকটা সেই মুহূর্তে নেই, তখন তার একটা মানে হবে। আর অ্যাকিউট অ্যাটাক যখন আপনার কাছে আসছে, এক্ষুনি একটু শ্বাসকষ্ট হচ্ছে, তার একটা মানে হবে। কীরকম? ধরা যাক একজন রুগী আপনার কাছে এসছেন, তার কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার একজন রুগী এসে বলবেন নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। এটা যদি আপনারা দেখেন রেসপিরেটরি ডিফিকাল্টস, তার আন্ডারে
তলায় দেখবেন সাব রুব্রিক ইন্সপিরেশন বা এক্সপিরেশন আপনারা পেতে পারেন। এছাড়া আবার দেখবেন কখনো এসে রুগী বলছে সে শুয়ে থাকলে ভালো থাকে, কেউ বলছে বসে থাকলে ভালো থাকে। এই যে এই যে সিমটমসগুলো, এই লক্ষণগুলো আমাদের কিন্তু কাজে আসে। আবার এই পেশেন্টটি যখন আপনার কাছে আসবে, যখন দেখবেন আপনি একটা তার অ্যাকিউট কন্ডিশনটা চলছে না, সেরম অবস্থাতে কিন্তু আপনার এগুলোর মানেটা একটু আলাদা হয়ে যাবে। কেমন? ইন্সপিরেশনের ক্ষেত্রে একরকম মায়াজমেটিক অ্যানালিসিস হবে, এক্সপিরেশনের ক্ষেত্রে মায়াজমেটিক অ্যানালিসিসটা আর এক রকম হবে। আর কি, এটা মাথায় রাখা দরকার যে আপনি যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আন্তর্জাতিক স্তরে যে সংজ্ঞাটাকে মেনে নেওয়া হয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে, সেখানে বলা হয়েছে চিফলি এক্সপেডিটারি ইন নেচার, মানে মূলত এদের শ্বাসকষ্ট যেটা হয় সেটা ছাড়তে, অর্থাৎ প্রশ্বাসের কষ্ট হয়, ইন্সপিরেশনের নয়, এক্সপিরেশনের হয়। এইটা মাথায় রাখুন। আর মাথায় রাখুন যে কতগুলো কথা আমরা বললাম, কারণগুলো। অর্থাৎ কারুর যদি মনে হয় যে শ্বাসকষ্ট সেই হুপিং কাপের পরে হয়েছে, সেটার জন্য একরকম ওষুধের কথা ভাবা যেতে পারে। আবার দেখুন, কেউ হয়তো দেখা গেল নিউমোনিয়ার পর হয়েছে, তার একরকম হতে পারে। কারুর আবার ইতিহাস আছে বিভিন্ন জন্তু জানোয়ারের কামড়ানোর পর থেকেই তার মাঝে মাঝে এই সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তার আর এক রকম হতে পারে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এর কারণটা কী আছে। এরপরে আসি, আমরা বলি যে আনকমন পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক্সের কথা। মনে রাখবেন, যদিও সাধারণভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমা রাত্রির দিকেই হয়, কিন্তু তা হলেও অনেকেরই সকালের দিকে হয়, কারুর দিনের বেলা হয়, কারুর ভোরবেলা হয়, এবং রাত্রিরে বা সন্ধেবেলাতেও যাদের হয় তাদেরও টাইমটা, অর্থাৎ কোন সময়ে তাদের সমস্যাটা হচ্ছে, এটা একটু ভাববার চেষ্টা করুন। অর্থাৎ কী রকম? কারুর সন্ধে 6টায় হচ্ছে, কারুর রাত্রি 9টায় হচ্ছে, কারুর রাত্রি 1টায় হচ্ছে। এই যে নির্দিষ্ট টাইমে হচ্ছে, এই সময়গুলো মনে রাখবেন। এই সময়গুলো মনে রাখার পর আপনি তাকে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন করবেন। এবং যদি অ্যাকিউট কন্ডিশনেও আসেন, তাহলেও কিন্তু আপনি যা চিকিৎসা করলেন, রুগী যখন একটু সুস্থ বোধ করবেন, তখন আপনার তথাকথিত কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বা ক্রনিক ট্রিটমেন্ট বা তার যে চিররোগ হিসেবে তাকে তার ব্যবস্থা করা, তার ব্যবস্থাপত্র করা, সেগুলো মাথায় রাখবেন। তাহলে দেখবেন আপনাদের সাফল্য আসছে। আমি এখানে একটি মাত্র কেস আপনাদের বলছি। রুগীর শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে, এবং আর একটা জিনিস মনে রাখা দরকার, এই সময়ে উনি বাড়ির লোক বলল বসে থাকলে একটু কম থাকছে, রুগীও তাই বলল যে বসে থাকলে একটু কম থাকছে। কিন্তু একটা অদ্ভুত কথা বলেছিল আমার কাছে এসে, সেটা হলো এই শ্বাসকষ্টটি একদম ঘড়ি ধরে রাত্রির 2টোর সময় হচ্ছে, লাস্ট 7 দিন হচ্ছে, এবং নানান রকম এই 7 দিনের মধ্যে চিকিৎসা হয়েছে, সঠিকভাবে ফলাফল পায়নি। তো এই রাত্রি 2টোর সময় হচ্ছে, শ্বাসকষ্ট নিতে হচ্ছে অসুবিধে, এবং বসে থাকলে সোজা হয়ে খাড়া হয়ে বসে থাকলে একটু ভালো থাকছে। এইগুলোর এই রুব্রিকগুলো বা এই সিমটমগুলো আমরা নিলাম, নেওয়ার পর আর আমরা কিছু পাইনি। শুধু খোঁজ করতে করতে আরেকটি কথাই পেলাম, কেননা রুগী সেই মুহূর্তে কথা বলার অবস্থায় সেইভাবে নেই, যে তার ডিম খেলে নানান রকম সমস্যা হয়, তবে শ্বাসকষ্টও মাঝে মধ্যে হয়েছে এর আগে, কিন্তু এত বেশি হয়নি। সেক্ষেত্রে আমরা জেনারেল ফুড, এগ অ্যাগ্রাভেশন ধরলাম, এবং এই যে 4টে পয়েন্ট, অর্থাৎ রাত্রি 2টোয় বাড়ছে, শ্বাসকষ্ট নিতে হচ্ছে, ডিম খেলে সমস্যা হচ্ছে, এবং যখন শ্বাসকষ্ট হচ্ছে বসে থাকলে একটু কমছে, এইটা দেখে তাকে আর্সেনিক অ্যালবা দেওয়া হয়, এবং কয়েকদিনের মধ্যেই রুগী কিন্তু তার প্রাথমিক কষ্টটা কমে যায়।
এরপরে যখন রুগী আবার আসেন আমার কাছে, তখন তার অনেক গভীরভাবে একটা রোগীলিপি তৈরি করার চেষ্টা করা হয়, এবং সেক্ষেত্রে আমরা যে যে পয়েন্টগুলো পেয়েছি, যার ভিত্তি করে আমরা পরবর্তীকালে তার চিকিৎসা করেছি, সেগুলো হলো কি, এক, ওনার যতবারই শ্বাসকষ্ট হয় ততবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ডিম কোনো মতেই সহ্য হয় না, ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগ অ্যাগ্রাভেশন আমরা ধরেছি। ওনার একটা অদ্ভুত চরিত্র আছে, যেটা হচ্ছে ঝড় বৃষ্টি বাজ পড়ুক যাই হোক খুব ভালো পছন্দ করেন উনি, এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে ঘর থেকে বেরিয়ে যায়, গিয়ে বা জানলার ধারে দাঁড়িয়েও উনি সেটা উপভোগ করেন। প্রসঙ্গত বলে রাখি, রুগীর বয়স 25-26। আমরা সেখানে ধরলাম চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং। এরপরে আমরা আরও কিছু কিছু প্রশ্ন করলাম, কি, যেমন যে তার কি খেতে ভালো লাগে, কি ভালো লাগে না। সেখানে বলবার মতো কোনো এমন কিছু পাইনি যেটা আপনাদের যে প্রেসক্রিপশন করবার জন্য খুব একটা কাজে আসবে। এছাড়া যখন আমরা সার্বিকভাবে তার কেস টেকিং করতে গেলাম, তখন দেখলাম সেই ভদ্রলোক সাধারণ অবস্থায় মাথার শোবার সময় মাথার বালিশটা তার নিচু পছন্দ হয়। সেক্ষেত্রে আমরা ধরলাম হেড লো অ্যামিউলেশন, লাইং হেড লো অ্যামিউলেশন বা স্লিপের আন্ডারেও পাওয়া যাবে। এইটা ধরেও আমরা দেখলাম সঙ্গে ডিম খেলে কষ্ট হয়, চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং। এছাড়া আমরা আরও দু একটা জিনিস দেখলাম, সাপোর্টিং এ পার্ট অ্যামিউলেশন, অর্থাৎ সে পাশ বালিশ নেয়, এবং কনসোলে সে রেগে টেগে গেলে কনসোল করলে তার বেড়ে যায়। এই কয়েকটা দেখার সঙ্গে সঙ্গে আরেকটি পয়েন্ট কিন্তু খুব ভাইটাল আমরা দেখতে পেলাম, তার জিভটি একদম, মুখটা সরু অর্থাৎ পয়েন্টেড। এই সিমটমসের ওপর ভিত্তি করে তাকে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়, এবং তার চিকিৎসার পরবর্তীকালে তাকে 1.5 বছর মতো চিকিৎসা করা হয়। এখনও অবধি তার কিন্তু কোনো ফার্দার অ্যাটাক আসেনি। তাকে বলা আছে সমস্যা হলে আসবেন, তার অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে আসেন, কিন্তু লাস্ট 1.5 বছর মতো তার কিন্তু কোনো রকম অ্যাটাক এখন অবধি হয়নি। আমি শুধু একটাই কেস বললাম, একটাই ঘটনার রোগী বিবরণী দিলাম, কেননা ওইভাবে কোনোভাবে আপনাকে সঠিক রাস্তা দেখানো যাবে না। আমরা মোটামুটি কিভাবে কি করলে এক একটা কেস তৈরি করা যায়, এক একটা রুগীকে সুস্থ করা যায়, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ধরনের বা এইটার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে, আপনারা নিশ্চয়ই মেসেজ করবেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।